সকাল সকাল তো চেঁচামেচি কিসের? মামা দেখেছো দেখেছো, ভাবখানা যেন নবাব জাদা এসেছে। মামা, নবাব জাদাকে বলো চাকরির কাজ শুরু করতে। তোর বাড়িতে কে চাকরের কাজ করে আর কে বসে বসে খায় তা আমি জানি না, তবে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আজ থেকে তোকে আমার বাড়িতে গিয়েই থাকতে হবে। আমি রোজগার করব আর তুই সংসারের সমস্ত কাজ করবি, আমার আদেশ পালন করবি, আমার মায়ের হাত পা টিপে দিবি। কাজেই তোকে এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে। চল। শোন, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কি যোগ্যতা আছে তোর? তোর স্ত্রী হতে পারে কাজলের মতো কোন বস্তির মেয়ে। আচ্ছা, সেটা আমার বাড়িতে গেলেই টের পাবি। চল। এই, স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয়, তা তোর বাবা মা তোকে শেখায়নি? বল। ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে প্রতিশোধ নেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়, ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি যা বলেছি সেটা করিয়েই ছাড়বো। তোমার ছেলে হয় আমার দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করবে, নয়তো আমার বাড়ির চাকর হয়ে থাকবে। এটা আমার জেদ। ইকবালও তোমার চেয়ে কম জেদি নয়। যারা ওকে চেনে জানে তারা ওকে বলে জেদি বাবার জেদি সন্তান। তুমি যত না কেন, ও তোমার কাছে মাথা নত করবে না, কারণ আমি ওকে অনেক কষ্টে বড় করেছি সত্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা দেইনি। কিন্তু আমি তোমার ছেলে মাথা নত করিয়েই ছাড়বো। আমি আমার দেনমোহরের মাত্র 1 কোটি টাকা চাই। অবশ্যই তুমি পাবে, কারণ এটা তোমার ন্যায্য পাওনা। তবে এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। আমার বিশ্বাস তাহলে আমার ছেলে গুনে গুনে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে পারবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে তোমার ছেলেকে আমার বাড়িতে চাকর হয়ে থাকতে হবে। বলো রাজি? এই চল। মা, মা তুমি এই বেয়াদবটাকে বলো ওর দেনমোহরের টাকা ও সময় মতোই পেয়ে যাবে। সেই সময়টা কতদিনের আমরা কি তা জানতে পারি? টাকা তো আর বাতাসে ওড়ে না, পরিশ্রম করে রোজগার করতে হয়। তাই দিনক্ষণ বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমার জীবনের সবকিছুই হলো আমার মা। সেই মায়ের মাথায় হাত রেখে আমি কথা দিয়েছিলাম আমার বিয়ের দেনমোহর হবে 1 কোটি টাকা, আর সেই কথা আমি রাখবই। বুঝলে মামুনি, দেনমোহরে টাকা জোগাড় করার নাম করে মা ছেলে এখান থেকে কেটে পড়া ধান্দা করছে। মানে মানে খুব সোজা। আমরা কি করে বিশ্বাস করব 1 কোটি টাকা জোগাড় করে তোমার ছেলে এখানে ফিরে আসবে? আমরা কি করে বিশ্বাস করব তোমরা মা ছেলে পালিয়ে যাবে না? তাহলে তোমরাই বলো, কি করলে বিশ্বাস করবে যে আমরা পালিয়ে যাব না? একটা শর্ত মেনে নিলেই বিশ্বাস করব। কি শর্ত? শর্ত খুবই সহজ, তুমি টাকা নিয়ে ফেরত না আসা পর্যন্ত তোমার মা আমাদের জিম্মায় থাকবে। কি রাজি? রাজি। তবে শর্ত আমারও আছে। আমার সন্তান যদি চৈতির দেনমোহরের কোটি টাকা পরিশোধ করতে পারে, তাহলে চৈতিকে আমার সন্তানের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে আমার সন্তানই ওর যোগ্য স্বামী। জিজ্ঞেস করো চৈতিকে এই শর্তটা মেনে নেবার সাহস ওর আছে কিনা। মেনে নে চৈতি, কারণ টাকা বাতাসে ওড়ে না।
টাকা ছাড়া ওকে তোর বাড়িতে চাকরের কাজ করার জন্য আসতেই হবে। চৈতি মেনে নেই। মেনে নে চৈতি, মেনে নে। মেনে নে চৈতি, আরে টাকা তো বাতাসে ওড়ে না, এই কথা তো ইকবালই বলেছে। ঠিক আছে, মেনে নিলাম। আমরাও মেনে নিলাম। না মা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও মা। তুমি কেন আমার জন্য জিম্মি থাকবে? আমি সন্তান হয়ে এত বড় শাস্তি, এত বড় কষ্ট তোমাকে দিতে পারবো না মা। আমি প্রয়োজন ওর বাড়িতে চাকর। আর বলবি না। কে বলে তোর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে? আর কষ্টের কথা বলছিস? একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন তার যে কষ্ট হয়, সেই কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না রে বাবা। আবার মা যখন সেই সন্তানের মুখ দেখে তখন সব কষ্ট ভুলে যায়। এবার না হয়তো সাফল্যের অহংকারে এই বুকটাকে ভরিয়ে তোলার জন্য আর একটু কষ্ট করব। মা, কোনো ভয় নেই। তোর মাথায় মায়ের আশীর্বাদে হাত রইল। তোকে জয়ী হতেই হবে। তুই ঠিকই প্রমাণ করতে পারবি তুই যেমন আমার অহংকার, তেমনি চৈতির যোগ্য স্বামী। আমি জানি তুই এই বাড়িতে বীরের মতো ফিরে আসবি। কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছিস নেই তো? মারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। তবে আজ থেকে শুরু হবে আমার মায়ের অহংকার জয়ী করার জন্য নতুন করে এক যুদ্ধ। কি নিয়ে যুদ্ধে নামবি তুই? কি আছে তোর? আমার মায়ের দোয়া, সারা পৃথিবীর সমস্ত মায়ের দোয়া। তুই দেখিস কাজল, আমি ওই ধনীর অহংকারী মেয়েকে শুধু দিনমোহরের কোটি টাকায় ফিরিয়ে দেব না, ওর সমস্ত অহংকার মিথ্যে করে দিয়ে ওকে ওর প্রাচুর্যের সিঁড়ি থেকে টেনে হেসে আমার মায়ের পায়ের নিচে এনে ফেলবো। ও একটু আশ্রয়ের জন্য আমার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদবে, আর আমি সেদিন প্রাণ খুলে হাসবো। কবে 1 কোটি টাকা হবে? কবে আমি আমার মাকে মুক্ত করে আনবো? বাইর হ, বাইর হ বুড়ি আমার বাড়ি থেকে। এত রাতে আমি কোথায় যাব বৌমা? জাহান্নামে যাবি। তোর ছেলে টাকা জোগাড় করার নাম করে ভেঙে গেছে। আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। যা ভাগ। আমার মা,
কপাল হয় না যেন কারো, দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো। কি করে ফুলেরই মাসুল দেব, কেউ কি বলতে পারো, কেউ কি বলতে পারো, এমনই কপাল হয় না যেন কারো, দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো। জন্ম দিয়েছে যে আমারে, বিনিময়ে কি দিলাম তারে, জন্ম দিয়েছে যে আমারে, বিনিময়ে কি দিলাম তারে, খুঁজতে গিয়ে সুখের জীবন করেছি যারে আমার আপন, পাইনি মনটা তারো। কি করে ফুলেরই মাসুল দেব, কেউ কি বলতে পারো, কেউ কি বলতে পারো, স্বপ্ন ভেঙেছে কাঁচের মতো, কারে দেখাবো মনের ক্ষত, স্বপ্ন ভেঙেছে কাঁচের মতো, কারে দেখাবো মনের ক্ষত, বুঝিনি কাঁটা ছিল যে ফুলে, জ্বলছি একা নিজেরই ভুলে, কিছুটা দোষ আমারও। কি করে ফুলেরই মাসুল দেব, কেউ কি বলতে পারো, কেউ কি বলতে পারো, এমনই কপাল হয় না যেন কারো, দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো। কি করে ফুলেরই মাসুল দেব, কেউ কি বলতে পারো, কেউ কি বলতে পারো। Oh!
আছে। তুই জানিস না ওকে মারার জন্য 10 লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছি আমরা। 10 লাখ? ভাগ চাইলে ভাগ পাবি, আমাদের দলে চলে আয়। বাবা, তুমি ওকে বাঁচাও, আমি তোমাকে 20 লাখ টাকা দেবো। 10 লাখের চেয়ে 20 লাখ তো অনেক বেশি টাকা। চলো, তুমি আমার বাসায় চলো, চলো। কি হয়েছে? নিন পানি। এখন কেমন লাগছে? ভালো লাগছে মা, নিঃশ্বাস নিতে পারছি। আপনি খান। আচ্ছা। উফ আল্লাহ। চলো। মুখে যাই কোক, ছেলের বউ তো। এটা কি দেখালি তুই? হঠাৎ করে ছেলের বউ সাজার ইচ্ছে হলো কেন? তোর কাছে কি তাই মনে হয়েছে? আমার কিন্তু কোনো কিচ্ছু সাজার ইচ্ছে হয়নি। আমি যা করেছি ওই জায়গাতে যে কেউ থাকলে একই কাজ করো। তোর আরো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে শোন, আমার শত্রু কিন্তু ছেলে, ছেলের মা নয়। তারপরও মনে করিয়ে দিই, এই মা কিন্তু ছেলের অহংকারে অহংকারী মা। তাই এমন কোনো ব্যবহার তোর করা ঠিক হবে না যে ব্যবহারে মনে করতে পারে তুই দুর্বল হয়ে যাচ্ছিস। আমি যে কি তা আমি নিজেই খুব ভালো বুঝি। আমাকে নিয়ে তোর চিন্তা ভাবনা করার দরকার নেই। তোর আর কিছু জানার ইচ্ছে আছে? জানার ইচ্ছেটা এই জন্য হয়েছে যে আমি না হয় আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে 20 লাখ টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এত কঠিন একটা বাজি ধরলে? তুমি তো মারাও যেতে পারতে। তোমার টাকার এতই প্রয়োজন? আমার এত বেশি টাকার প্রয়োজন যে টাকার জন্য আমার জীবন নিয়ে একবার নয়, দুবার নয়, বারবার জুয়া খেলতে রাজি। কিন্তু কেন? এই কেনর উত্তর আমি আপনাকে দিতে পারবো না। এটা এটা আমার লজ্জা। পুরুষ মানুষের কাছে কোনো লজ্জা নেই। লজ্জা হলো নারীর ভূষণ। বলো তুমি। আপনি কি বিশ্বাস করতে পারবেন, আমার বিবাহিতা স্ত্রীর দেনমোহরের 1 কোটি টাকা শোধ করার জন্য আমার সেই স্ত্রীর কাছে জিম্মি রাখতে হয়েছে আমার মাকে? কি বিশ্বাস হচ্ছে না? আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। টাকা ছাড়া আমার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চাইলে আমাকে স্বামীর দাবি ত্যাগ করে আমাকে আমার স্ত্রীর বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকতে হবে। কিন্তু আমার মায়ের বিশ্বাস তার সন্তান কখনো হার মানবে না। তাই টাকার জন্য আমি জীবন মরণের কঠিন বাজি ধরতে সব সময় প্রস্তুত। তুমি পারবে ইকবাল, তোমার এই ইচ্ছাটা তুমি ঠিকই পূরণ করতে পারবে। আর এজন্যে আমি তোমাকে সব ধরনের তুমি দেনমোহরে কোটি টাকার জন্যে তোমার যে মাকে জিম্মি রেখেছ সেই মায়ের কাছেই তোমার স্ত্রী উঁচু নত করার জন্যে, তোমার ব্যবসা শুরু করার জন্যে যত টাকা লাগে, যত ব্যাংক গ্যারান্টি লাগে আমি দেবো তোমার। আমার জন্য আপনি এত কিছু করবেন? ইয়েস, করব। আর এই জন্যে করব, আমি যে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা তোমার জন্যে।
তাছাড়া আমিও তোমার মতো একদিন গরিব ছিলাম, তাই গরিবের কষ্ট আমি বুঝি। তুমি তৈরি হয়ে নাও ইকবাল, মনে করো আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনের যুদ্ধ শুরু। বসুন আপনারা। ম্যানেজার সাহেব, চৈতি গ্রুপ অফ কোম্পানির সমস্ত প্রোডাক্টের মার্কেটিং রেট কালেক্ট করেছেন? জি স্যার, এই দেখুন। আমি চাই আমাদের প্রোডাক্টগুলো চৈতি গ্রুপ অফ কোম্পানির সমস্ত প্রোডাক্টের চেয়ে 50% কম রেটে মার্কেটে ছেড়ে দিতে। স্যার, 50% কম রেটে মার্কেটিং করলে আমাদের বিরাট অঙ্কের টাকা লোকসান হবে। আমি আমার লোকসানটাকে বড় করে দেখছি না, আমি চৈতি গ্রুপের লোকসানটাকেই বড় করে দেখছি। আমাদের রেটের সাথে প্রতিযোগিতা করে প্রোডাক্ট বিক্রি করতে হলে ওদেরকেও 50% লস দিতে হবে, আর এই লস চৈতি চৌধুরীকে ব্যাংকের কাছে দেউলিয়া বানিয়ে দেবে, আর এটাই আমার চাওয়া। এই জন্য আমি আমার লোকসানের কথা ভাবছি না, আমি শুধু চৈতি চৌধুরীকে সর্বশান্ত করার কথাই ভাবছি। আমি জানতে চাই, আমার এমন শত্রু কখন কিভাবে জন্ম নিল যে নিজের লোকসান মেনে নিয়ে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে? এই শত্রুর খবর তো আপনার চেয়ে আমাদের ভালো জানার কথা নয় ম্যাডাম। আপনাকেই খুঁজে বের করতে হবে কে এই শত্রু। অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি শুধু এটুকু বলতে পারি ম্যাডাম, এই শত্রুতার কারণে কোম্পানির লোকসানের পরিমাণটা 100 কোটি টাকাতে গিয়ে দাঁড়াতে পারে। শুধু তাই না ম্যাডাম, এই লোকসানের কারণে ব্যাংক থেকেও একটা চাপ সৃষ্টি হতে পারে। তাই আমরা মনে করি ম্যাডাম, শত্রুতার কারণটা চিহ্নিত করে একটা আপোষ করা উচিত, নইলে কিন্তু আমাদের জন্য আসলে একটা কঠিন বিপর্যয় অপেক্ষা করছে, যে বিপর্যয়ের ভাঙনে হয়তো আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না ম্যাডাম। কি বলছিস তুই? চৈতিকে আমি দাঁড়িয়ে থাকতে দেব না। ইতিমধ্যে ওর ধ্বংসের সব আলামত তৈরি করে দিয়েছি, এবার ওকে উপর থেকে নিচে নেমে আসতেই হবে। তুই দেখছি প্রতিশোধ নিয়ে পাগল হয়ে গেছিস। ঠিক বলেছিস, আমার এই পাগলামি চৈতি চৌধুরীকে ধ্বংস করা। চৈতি চৌধুরী আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ জিম্মি করে রেখেছে, বিনিময়ে আমি ওর চোখের ঘুম হারাম করে দেব। চৈতি চৌধুরী জানে না ওর শরীরের প্রতিটি শিরা উপশিরা বন্ধ হতে চলেছে। আগামীকালের ব্যবসায়িক সমিতির নির্বাচনের পরেও বুঝতে পারবে চৈতি চৌধুরীর দিন শেষ, আমার দিন শুরু। নির্বাচন 2008-এর নির্বাচনী ফলাফল ঘোষণা করছি। 2008 সালের নির্বাচনে জনাব আইকের নেতৃত্বে সবুজ প্যানেল সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীর নেতৃত্বাধীন হলুদ প্যানেলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি সবুজ প্যানেলের এই বিজয়কে স্বাগত জানানোর জন্য হলুদ প্যানেলের পক্ষ থেকে সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীজন, আমি পরপর দুবার সভাপতি হিসেবে এই সমিতির দায়িত্ব পালন করেছি। এবার আমি হেরে গেছি, নির্বাচনে জয় পরাজয় আছে, এটা সবাইকেই মেনে নিতে হবে। তবে আমি আজও জানি না
কে এই মিস্টার আইকে, তবুও তার বিজয়কে আমি স্বাগত জানাচ্ছি এবং মঞ্চে এসে বিজয় মালা পরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কি হলো? আরে কি আশ্চর্য! ম্যাডাম চৈতি চৌধুরী, দেখতে একই রকম হলেও আজ আমাকে নিশ্চয়ই অন্য কোনো ইকবাল মনে হয়েছে। আমাকে দেখে নিশ্চয়ই সেই ইকবাল মনে হয়নি যাকে তুমি তোমার বাড়ির চাকর বানানোর জন্য কাল রাত পর্যন্ত লাখ টাকার পালঙ্কে শুয়ে স্বপ্ন দেখেছ। লুক লুক ম্যাডাম চৈতি চৌধুরী, ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই ইকবাল। এখন নিশ্চয়ই তোমার স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ যে ইকবাল এখনো দেনমোহরের কোটি টাকা শোধ করে তার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চায়নি, সেই ইকবালের এত বড় উত্থান মেনে নিতে কষ্ট হওয়ারই কথা। কিন্তু আমি সেই ইকবাল যাকে তুমি তোমার বাড়ির পোষা কুকুরের চেয়ে কম দামি মানুষ মনে করেছিলে। আমি সেই ইকবাল যাকে তুমি ফুলের বাসরে স্বামী হওয়ার অযোগ্য ঘোষণা করেছিলে। আমি সেই ইকবাল যার সামান্যতম জায়গা স্বামী হিসেবে ওই ফুলের বাসরে হয়নি। ভাবতে পারো তাহলে এখনো কেন আমার মা তোমার বাড়িতে, কেন মাকে মুক্ত করে আনতে চাইনি? এই না যাওয়ার জন্য আমার হৃৎপিণ্ডের প্রতিটি শিরায় শিরায় অনেক কষ্ট জমা করে লুকিয়ে রেখেছে, কাউকে জানতে দেয়নি। কেন জানো? তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনবো না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি। আমার এই ইচ্ছা পূরণের আর বেশি দেরি নেই। আজ তোমার পতন শুরু হওয়ার প্রথম দিন। শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো, কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসড়ে নিচে নামাবো। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আমি তোমার পথ আগলে দাঁড়িয়েছি। গুড বাই ম্যাডাম চৈতি, গুড বাই। তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনবো না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি।
শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো, কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসড়ে নিচে নামাবো। এই লোকসানের কারণে ব্যাংক থেকে একটা চাপ সৃষ্টি হতে পারে। তাই আমরা মনে করি ম্যাডাম, শত্রুতার কারণটা চিহ্নিত করে একটা আপোষ করা উচিত। না, আমি আপোষ করব না, আমি আপোষ করব না, আমি আপোষ করব না। চৈতি মামুনি, তুমি তোমার ঘরে যাও, এমন কিচ্ছু হয়নি। এতটুকু রক্ত বের হলে কেউ মরে না। মা সৈতে আবামনি ঠিক কাজটা করছেন না? আমি? তুই আমার পেটের ছেলে না শত্রু? উচিত কথা কইলে সবাই মারে কে? তোমার জন্য চৈতি আমার গায়ে হাত তুলেছে। শাশুড়ির জন্য কত দরদ। ডক্টর ফারুক, আমি চৈতি চৌধুরী বলছি। প্লিজ আমার বাড়িতে একবার আসুন, প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। ইকবাল, কি হয়েছে? আমার মাকে ওরা অনেক কষ্ট দিচ্ছে। আমার মা হচ্ছে আমার আত্মা, আর সে আত্মাকে ওরা কষ্ট দিচ্ছে। আমি জানি তুই তোর মাকে কত ভালোবাসিস। প্রতি রাতে তুই এভাবে চিৎকার করে উঠিস, আর কতদিন এভাবে কষ্ট করবি? দামি খাট, দামি বিছানা ছেড়ে নিচের ফ্লোরে ঘুমাস। কি করবো বল, চৈতি তো আমার মাকে খাটে ঘুমাতে দেয় না। হয়তো ওরা রান্নাঘরে বা বারান্দায় ঘুমাতে দেয়। তুই বল, মাকে রেখে আমি কি করে খাটে ঘুমাই? দেখো বাবা, তোমার আত্মা যেমন তোমার মায়ের জন্য কাঁদে, তেমনি তোমার মায়ের আত্মা তোমার জন্য কাঁদে। ইকবাল, রাতে রাতে শাশুড়ির সেবা করে আর দিনে আমাদের বোকা বানায়। আমাদের বোকা বানাতে চাইলে আমরা যে বোকা না, এ কথা চৈতিকে বুঝিয়ে দিতে হবে। আমি বলি কি, তুমি তোমার মনের কথাটা মনে না রেখে চৈতিকে সরাসরি বলে দাও, তাহলে চৈতির মনোভাবটাই বলে দেবে ওর মনের উদ্দেশ্যটা কি। হ্যাঁ স্যার। সরাসরি বলেই ফেলি, আমি ঠিক করেছি, বিয়ে করব। সত্যি? তাহলে তোর জীবনে বিয়ের ফুল ফুটবে। আমি তো ভাবতাম তুই চিরকুমার ক্লাবের সভাপতি হয়ে থাকবি। মোটেও না, আমি মনে করতাম আমার পছন্দের মেয়েটি একদিন আমাকে জিজ্ঞেস করবে আমি ওকে কতটুকু ভালোবাসি।
তার মানে তোর পছন্দের মেয়েও আছে আর আমি জানি না? এটাই তো আমার দুর্ভাগ্য। বল না রে, মেয়েটি কি? বল বল বল। তুই কিরে, খুশি হয়েছিস না অবাক হয়েছিস, কোনটা? ধ্যাত, কি সব বলছিস? শুন, ওসব কথা থাক। আমার কি মনে হচ্ছে জানিস, তুই খুশি হয়েছিস, কিন্তু ইকবালের কথা ভাবছিস। শোন, যে একবার চলে গেছে সে আর ফিরে আসবে না। শুন, তোকে কিন্তু আমি একজন ভালো বন্ধু মনে করি। তুই সেই বন্ধুত্বের সম্পর্কটা কেমন যেন করে দিলি। কোথায় যেন হঠাৎ করে একটা ছন্দপতন হয়ে গেল। শোন, আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি এখন চলি। আমি জানি তুই কেন রাজি হলি না। তোর বিয়ে একটা কেন, 10টা হলেও আমি তোকে বিয়ে করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু না এসে পারলাম না। আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে ম্যাডাম। ম্যাডাম, ব্যাংক লোন পরিশোধ করার টাইমটা আর এক্সটেনশন করে নাই। আমাদের চিঠি ব্যাংক রিজেক্ট করেছে, আর ব্যাংক থেকে যে চিঠিটা দিয়েছে তাতে স্পষ্ট করে লেখা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে আপনার ইন্ডাস্ট্রি, বাড়ি, গাড়ি সবকিছু নিলামে তুলবে। প্লিজ ম্যাডাম, একটা কিছু করুন। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসছি, দেখি কি করতে পারি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আরে মামনি, এতে ঘাবড়ানোর কি আছে? এটা কোনো সমস্যা হলো? তুমি কি মনে করেছো মামা? বুঝতে পারছো আর মাত্র 2 দিন বাকি, আর একটা দুটো টাকা নয়, 50 কোটি টাকার মামলা। কে দেবে আমাকে এই টাকা? কেন, সানি বাবাজি দেবে। সানি? তুই আমার কাছে আসার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছিস। মামা মাকে ফোন করেছিল, জানিস আমি মামাকে বলে দিয়েছি আর কেউ না জানুক। তুমি আর মামি তো জানো আমি চৈতির জন্য দুনিয়াটা লুটিয়ে দিতে চাই। বল চৈতি, কোন শর্তে তুই টাকাটা নিতে চাস? শর্ত? হ্যাঁ শর্ত। 1 নম্বর শর্ত, তুই আমাকে বিয়ে করতে রাজি হলে শুধু ব্যাংক লোনের টাকা কেন, আমার সবকিছু তোকে আমি দিয়ে দিব। আর 2 নম্বর শর্ত? বউ হিসাবে না পেলেও তুই যদি আমার সাথে 1 রাত কাটাস তাহলে আমি তোকে 50 কোটি টাকা দিব। তুই কি মনে করেছিস আমি নষ্টা মেয়ে? দেহ ব্যবসাটা আমার পেশা। তোর কাছে টাকার জন্য আমি নিজেকে বিক্রি করতে ছুটে এসেছি? তুই যদি মনে করে থাকিস তোর মতো সওদাগরের কাছে আমাকে আমি নিলামে তুলবো, তাহলে তুই ভুল করেছিস, ভুল। শোন, তোকে দেখে যত বেশি ঘৃণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজে। যে তোর মতো লোফারকে আমি বন্ধু মনে করেছিলাম। ছি! সানি! চৈতি, আমি জানি আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ, কিন্তু তুই যাতে আমাকে সারা জীবন মনে রাখিস সে অবস্থা করে তোকে আমি এখান থেকে ছাড়বো। সানি! সানি, কি করছিস? চুন্নু, আনোয়ার, আবুল, কামাল, ওকে ধর।
অনেক কিছু বলেছি। আমারই সর্বনাশ করার ষড়যন্ত্র করেছিলে। কিছু সানির কাছে গেলে, সানির কাছে টাকা চাইতে গেলে সানি হয় না হয় আমাকে নষ্ট করতে চাইবে। কি আমার আপনজন হয়ে এত বড় শত্রুতা করেছিলে কিসের লোভে? বলো কিসের লোভে? বলো কিসের লোভে? চুপ চুপ। আর একটা কথা না বলে তুমি এই মুহূর্তে তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। একদম ঠিক বিচার আপামনি। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ও মা, ওই মা, বাইরের বাড়ি থেকে নাইলে কিন্তু তোমাকে আমি ঘাট ধরে বাড়ি করে দেবো। এরাই কি আমার বাবা মা? আমি আগেই বলেছি আমি একজন পরোপকারী মানুষ। আর তাছাড়া আপনি যদি রাস্তায় ধর্ষিতা হতেন তাহলে আপনার আগে আমার নামটাই পত্রিকার হেডলাইনে চলে আসতো। সবাই বলতো শিল্পপতি ইকবাল খানের স্ত্রী ধর্ষিতা। মা, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন শত্রুকে সবচেয়ে বড় বন্ধু মনে করি, ওর মনের মতো হতে পারি। আমি যেন ইকবালের মনের আকাশে এক চাঁদ মেঘ সরিয়ে জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারি। মা, মা তুমি দোয়া করো মা, তুমি দোয়া করো। চৈতি আমাকে বের করে দিয়েছে, তাতে আমার কোনো কষ্ট হয়নি। আমার কষ্ট হয়েছে তোমাকে অপমান করার জন্যে, আর তোমার অপমান আমার গায়ে লেগেছে। কিন্তু এই অপমানের জবাব তোমাকে দিতেই হবে, আর এই জবাব দেওয়ার একমাত্র রাস্তা নিলামে সবকিছু কিনে নিয়ে চৈতিকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া। তুমি ঠিকই বলেছ মামা, আমি নিলাম ডাকবো। কি নিলাম ডাকবো? আজকে আমরা যে নিলাম ডাকতে যাচ্ছি তা হচ্ছে চৈতি গ্রুপ অফ কোম্পানির বাড়ি ঘর সহ সম্পত্তি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে পারেনি বলে ব্যাংক চৈতি গ্রুপ অফ কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করছে। 10 কোটি, 10 কোটি 1, 10 কোটি 2, 15 কোটি, 15 কোটি 1, 15 কোটি 2, 30 কোটি, 30 কোটি 1, 30 কোটি 2, 50 কোটি।
50 কোটি 1, 50 কোটি 2, 50 কোটি 3। হিট। থ্যাংক ইউ মিস্টার ইকবাল। এটা কি করে সম্ভব? ইকবাল নামে ব্যক্তি আপনার সবকিছু নিলামে কিনে নিয়েছেন। মা গো, মা, মা তোমার চলে গে মা, আপনি তোরা বসে বসে অলস হয়ে যাচ্ছে, কাজ না করলে ভালো লাগে না। দেখুন কিন্তু মা, আমাকে অনেক করেছো, আমাকে তুমি ক্ষমা দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও টাকা নেই, আমার কতটা হয়েছে জানো? চৈতি চোখ কি জানে? তাহলে চৈতিকে দেন মোহরের টাকাটা দিয়ে আমার অহংকারটা ওর কাছে সত্যি করে দেবা। চৈতি চৌধুরী, কি শোনা, এই চৈতি চৌধুরী সবকিছুর সব মালিক এখন থেকে না। হ্যাঁ মা, এসো এসো। দাঁড়াও মা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও মা। নাও ধরো, আয় আয়।
দাঁড়া। আমি এই দৃশ্যটাই দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম মা। দেখ, উপরের দিকে তাকিয়ে দেখ, আমার মায়ের তুলনায় তোকে কত ছোট মনে হচ্ছে। এই নে তোর তেন্নপুরের টাকা। আমার স্ত্রী হওয়ার কোনো জোর তাই আমি করেছি, তোকে তালাক দিয়ে আমি ওই বস্তির ফকিন্নি মেয়েটাকে কাজল। নে, তালাকনামায় সই কর। তুই কি মনে করেছিস তালাকনামা ছিঁড়ে ফেললেই আমার কাছে তুই স্ত্রীর মর্যাদা পাবি? কখনো না। তোকে আমি এখন এই মুহূর্তে মুখে তালাক দেব। এক তালাক। দুই তালাক। কাকে তুই তালাক দিচ্ছিস? যে আমার মাকে কাজের মহিলা করে রেখেছে। কে বলেছে তোকে? তোকে কে বলেছে? চৈতি ওর জেদের কারণে তোকে মেনে নিতে পারেনি সত্য, কিন্তু ও আমাকে মায়ের মর্যাদা দিতে এতটুকু ভুল করেনি। আজ তুই বাড়ির মালিক সেজে চৈতিকে বের করে দিচ্ছিস, চৈতিকে তালাক দিয়ে কাজলকে বিয়ে করবি। তুই আমার সেই ইকবাল আর নেই, প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছিস। মা চৈতি, তুই এই দেনমোহরের একটা টাকাও স্পর্শ করবি না, ওর টাকা ওর কাছেই থাক। না, যে সন্তান বউ তালাক দিতে চায় সেই সন্তানের মা হয় না। চল চৈতি। দাঁড়াও মা, তোমরা দুজনেই তো দুজনের কথা বললে না, আমাকে কিছু বলতে দাও। তোমার সন্তান তো অন্যায় কিছু করেনি, আমি তোকে কম অপমান করিনি, তাহলে কেন প্রতিশোধ নিতে চাইবে না? আমি সত্যি তো একটা অহংকারী মেয়ে ছিলাম, আমার সেই অহংকারী জেদটা আমাকে আজ উপর সিঁড়ি থেকে নামিয়ে এখানে এনে দাঁড় করিয়েছে। এজন্য আমি কাউকে দায়ী করতে চাই না। আজ আমি একাই বাড়ি থেকে চলে যাব। আমার জীবন যুদ্ধে আমি কাউকে অংশীদার করতে চাই না। না মা গো, তুমি আমার জন্য আজ যে কথাটা বললে, আমার নিজের মা বেঁচে থাকলে হয়তো এই কথাটাই বলতো। আজ আজ আমার শত্রু আমি নিজেই। তাই তো আমার জন্য আমি তোমাদের এত বড় সুখের অংশীদার হতে পারলাম না, অথচ তুমি আমার কষ্টের ভাগিদার হতে চাইছো। আমি তালাকের কাগজটা ছিঁড়ে ফেললেও তোমার ছেলেকে তোমার সামনে কথা দিয়ে যাচ্ছি,
আমি কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে তোমার ছেলের সামনে ফিরে আসবো না। বৌমা, শুধু এই ডাকটাই, শুধু এই ডাকটাই আরেকবার ডাকো মা। মা চলে যাবার আগে অন্তত এই সান্ত্বনাটুকু নিয়ে যাই, আমি তোমার ছেলের বউ হতে না পারলেও তোমার তো বৌমা হতে পেরেছি। ওই তো ধর। তোর তো সব শেষ, এবার তুই আমার সাথে চল। চৈতি আমার স্ত্রী, ওর গায়ে হাত দেবার চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলবো। হ্যান্ডকাপ লাগাও। সবাইকে নিয়ে চলো। আমি পলাই। কাজল, কাজল, তুই কি করলি? তোকে ভালোবেসে তোর বউ হতে পারিনি সত্য, তারপরও আমি হারিনি। ইকবাল দেখ, আমার হাতের লেখাটা কিন্তু মুছে গেছে। এই মুছে যাওয়ার মাঝে আমি তোকে খুঁজে পেয়েছি, চৈতের ভালোবাসায়। কাজল, আমি তোর সামনে দাঁড়িয়ে তোকে মুখ পেতে বাঁচাতে পারিনি, অথচ চৈতি তোর জীবন বাঁচিয়ে রেখে তোকে বাঁচিয়ে দিয়েছে। ভালোবাসার খেলায় সত্যি আমি হেরে গেলাম। চলুন